স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 1939। আমরা আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 39 খ্রিস্টাব্দ। এই সময়কালের ইতিহাস আমরা আজকের ক্লাসে পড়ব এবং সময়ের পরিপ্রেক্ষিতে তোমরা দেখবে ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা হলো স্পেনের গৃহযুদ্ধ। তাহলে গৃহযুদ্ধ কাকে বলে? যখন কোনো দেশে বা কোনো দেশীয় সীমানায় নিজেদের মধ্যে, অর্থাৎ সেই রাষ্ট্র বা দেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে যখন ব্যাপক আকারে যুদ্ধের সৃষ্টি হয়, সেই ধরনের যুদ্ধকে বলা হয় গৃহযুদ্ধ। তাহলে অবশ্যম্ভাবীভাবে আমাদের যে প্রশ্নটা আসা স্বাভাবিক, স্পেনের গৃহযুদ্ধ ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছি, কিন্তু কেন? এই গৃহযুদ্ধের সময় সমসাময়িক বিশ্বের অন্যান্য দেশের কি সম্পর্ক, সেই বিষয়টাই আমাদের আজকের ক্লাস আমরা দেখে নেব। একটি কথা তোমরা অবশ্যই মনে রাখবে, আমরা স্পেনের গৃহযুদ্ধ বলছি, এই গৃহযুদ্ধ স্পেনে শুরু হলেও সমসাময়িক সমগ্র বিশ্বকে বা সমগ্র বিশ্ব স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে দুটি বিবদমান পক্ষে পরিণত হয় এবং একে অপরের পক্ষ অবলম্বন করে যখন আসরে নামে, তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কাজেই এই প্রেক্ষাপটে স্পেনের গৃহযুদ্ধটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশ্ব ইতিহাস পড়তে গেলে, ইউরোপের ইতিহাস পড়ার ক্ষেত্রে স্পেনের গৃহযুদ্ধ এখানেই সব থেকে গুরুত্ব বহন করছে। তো আমরা এবার স্পেনের গৃহযুদ্ধটা সংক্ষেপে দেখে নিই। ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত স্পেন 1936 খ্রিস্টাব্দ থেকে ইউরোপের আন্তর্জাতিক রাজনীতির একটা মূল কেন্দ্রে পরিণত হয়। স্পেনে দীর্ঘকাল ধরে রাজতান্ত্রিক শাসন চলত এবং স্পেনের প্রধানমন্ত্রী প্রিমিয়ার ডি রিভেরো 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত একনায়কের মতো শাসন কার্য চালাত। 1930 খ্রিস্টাব্দে তার পতন ঘটলে রাজা আলফান্সো স্বৈরাচারী রাজতন্ত্রের স্থাপনের চেষ্টা করেন এবং 1931 খ্রিস্টাব্দে এবং এই 1931-এর নির্বাচনে প্রজাতন্ত্রীরা জয়লাভ করলে তারা রাজতন্ত্র ধ্বংস করে স্পেনে প্রজাতন্ত্র স্থাপন করেন। এই পরিস্থিতিতে 1931 খ্রিস্টাব্দের নির্বাচনে জয়লাভ করার পর যে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় স্পেনে, সিংহাসনে বসেই তারা, অর্থাৎ শাসন কার্য গ্রহণ করেই স্পেনে কিছু সংস্কারের কাজে হাত দেয়। এরা প্রথমে যে বিষয়টা করেছিল, স্পেনের প্রজাতন্ত্র রাষ্ট্রপতি জামোরা ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল আজানার নেতৃত্বে জমিদারি উচ্ছেদ, কৃষকদের মধ্যে জমি বন্টন,
বৃহৎ শিল্পগুলি রাষ্ট্রীয়করণ প্রবর্তন করে এবং ফ্যাসিবাদী জেনারেল ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। এভাবে নানা প্রগতিশীল সংস্কার প্রজাতন্ত্র সরকার চালু করে। এই সংস্কারের ফলটা কি হলো? প্রজাতন্ত্রী সরকারের সংস্কারের অনিবার্য পরিণতি হলো এই সকল সমাজতান্ত্রিক সংস্কারের ফলে জমিদার, সামন্ত শ্রেণী, বুর্জোয়া ও দক্ষিণপন্থীরা অসন্তুষ্ট হয়। কারণ দীর্ঘদিন ধরে চলে আসা যে পদ্ধতি, যে শাসন ব্যবস্থা, তার সংস্কারের ফলে সাধারণ মানুষ কিন্তু নতুন ব্যবস্থাকে সাদরে গ্রহণ করতে পারেনি। 1936 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে বামপন্থী সমাজতন্ত্রীদের প্রাধান্য বাড়লে এই দক্ষিণপন্থীরা ঘোষণা করে যে প্রজাতন্ত্র কমিউনিজম বা সাম্যবাদের পথে এগিয়ে যাচ্ছে। স্পেনের প্রতিপক্ষে একটি পপুলার ফ্রন্ট বা বিভিন্ন প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রীদের কোয়ালিশন সরকার গঠিত হয় এবং এই সরকারকে উচ্ছেদের জন্য দক্ষিণপন্থীরা চক্রান্ত করে। তাহলে স্পেনের যে গৃহযুদ্ধের প্রেক্ষাপট কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। সাধারণ নির্বাচন, প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা এবং প্রজাতন্ত্র সরকারের যে সংস্কারকে কেন্দ্র করেই স্পেনের গৃহযুদ্ধের মূল আবহাওয়া কিন্তু তৈরি হয়ে গেল। স্পেনের এই সংস্কার প্রচেষ্টার ফলে যেহেতু সাধারণ মানুষের ধারণা হয় একটা সাম্যবাদ বা কমিউনিজমের পথে যাচ্ছে স্পেন, এই পরিস্থিতিতে প্রজাতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য দক্ষিণপন্থীরা চক্রান্ত করে এবং মরক্কোয় অবস্থিত স্পেনের সেনাদল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। নির্বাচিত সেনাপতি ফ্রাঙ্কো ক্যানারি দ্বীপ থেকে মরক্কো এসে এই বিদ্রোহে নেতৃত্ব দেন এবং একটি প্রতিদ্বন্দ্বী সরকার ঘোষণা করে। জেনারেল ফ্রাঙ্কো মরক্কো থেকে দক্ষিণ স্পেনের সেনাদল সহ নেমে পড়ে এবং প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়। স্পেনের গৃহযুদ্ধের বৈশিষ্ট্য ছিল যে এই একটি বৈধ ও নির্বাচিত সরকারকে বলপূর্বক কিছু সংখ্যক প্রতিক্রিয়াশীল সংখ্যালঘু গোষ্ঠীর লোক সামরিক শক্তির দ্বারা উচ্ছেদ করে। তাহলে এখানে সংঘাতটা কিন্তু শুরু হয়ে গেল। একটা হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রজাতান্ত্রিক সরকার এবং তাদের বিরুদ্ধে বিপক্ষ দল হিসেবে আত্মপ্রকাশ করে কারা? না, দক্ষিণপন্থীরা। তারা একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে শাসন ক্ষমতা থেকে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়ে। শুরু হয়ে গেল স্পেনের গৃহযুদ্ধ। এবং এই নির্বাচিত প্রজাতন্ত্রী সরকারের স্পেনের গৃহযুদ্ধের প্রকৃত প্রেক্ষাপট আমরা দেখে নিলাম। এবার আমাদের প্রশ্ন হলো, এই যে গৃহযুদ্ধ দক্ষিণপন্থী বা সমাজতন্ত্রীদের সঙ্গে প্রজাতন্ত্রী পক্ষের যে সংঘাত, সেই সংঘাতটা স্পেনের বাইরে কিভাবে ছড়িয়ে পড়ল, এটা হলো আমাদের মূল বিষয়। এই প্রশ্নের উত্তর বলতে গিয়ে আমরা প্রথমেই দেখব যে স্পেনের গৃহযুদ্ধ একটি ক্ষুদ্র বিশ্বযুদ্ধে পরিণত হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা। কিভাবে সেটা? যে না, এই গৃহযুদ্ধের ফলে বৈদেশিক শক্তিগুলো অর্থাৎ স্পেনের বাইরে অবস্থিত যে শক্তিগুলো, তারা কেউ কিন্তু নিরপেক্ষতা অবলম্বন করেনি এবং স্পেনের প্রজাতন্ত্রী সরকারের কমিউনিস্টদের প্রাধান্য থাকায় ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি বুর্জোয়া গণতান্ত্রিক দেশ মনে করে যে স্পেনের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং বৈধ প্রজাতন্ত্রী সরকারকে ন্যায্য সাহায্য করা থেকে বিরত থাকে ইংল্যান্ড, ফ্রান্স। তাছাড়া ন্যাৎসি জার্মানি ও ফ্যাসিস্ট ইটালিকে তোষণনীতির কারণে বা তোষণনীতি দরুন ইটালীয় মিত্র জেনারেল ফ্রাঙ্কোর শত্রু স্পেনের প্রজাতন্ত্রী সরকারকে সাহায্য দানে ইংল্যান্ড ও ফ্রান্স বিরত থাকে। অন্যদিকে ফ্যাসিস্ট ইটালি ও ন্যাৎসি জার্মানি স্পেনের ফ্রাঙ্কোর
ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা দ্বারা ইউরোপে একনায়ক শাসন ব্যবস্থা প্রসার ঘটাতে চায়। স্পেনের মিত্র ফ্রাঙ্কোর শাসন স্থাপন করে এবং ফ্যাসিস্ট ইটালীয় সেনাদল ও ন্যাসি জার্মানির বায়ুসেনা ফ্রাঙ্কোর সমর্থনে স্পেনের গৃহযুদ্ধে অংশ নেয়। সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রী পপুলার ফ্রন্ট সরকারকে সমর্থন জানায়। বিশ্বের নানা স্থান থেকে ফ্যাসি বিরোধী ও কমিউনিস্ট সেবকেরা পপুলার ফ্রন্ট সরকারের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আসে এবং ব্রিটেন ও ফ্রান্স স্পেনের গৃহযুদ্ধে বৈদেশিক শক্তির হস্তক্ষেপ বন্ধের জন্য একটা আন্তর্জাতিক সমিতি স্থাপন করে, কিন্তু তা কার্যকরী হয়নি। ইটালি ও জার্মানি এই সমিতির নির্দেশ অমান্য করে ফ্রাঙ্কোকে সাহায্য পাঠায় এবং সোভিয়েত সরকারও প্রজাতন্ত্রী সরকারকে সাহায্য দেয়। শেষ পর্যন্ত ফ্রাঙ্কো বৈধ প্রজাতন্ত্রী সরকারকে পরাস্ত করে রাজধানী মাদ্রিদ দখল করে ও তার একনায়কতন্ত্র স্থাপন করে। স্পেনের গৃহযুদ্ধে লিগ অব নেশনস তার অযোগ্যতা প্রমাণ করে এবং বল প্রয়োগ দ্বারা আন্তর্জাতিক সমস্যা সমাধানের নীতি ইউরোপে প্রবল হয়। এই পরিস্থিতিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। এখানটায় স্পেনের গৃহযুদ্ধ ইউরোপের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ। এই স্পেনের গৃহযুদ্ধে তারা কি দেখলাম যে একটা নির্বাচিত সরকার তার বিরোধিতা এবং সেই বিরোধিতাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। তাহলে এই গৃহযুদ্ধের বা এই স্পেনের গৃহযুদ্ধের গুরুত্বটা কি ছিল? তোমরা বই যদি খোলো, বইতে দেখবে যে স্পেনের গৃহযুদ্ধের যে গুরুত্ব আমরা বলছি যে না, এই গৃহযুদ্ধের প্রভাব কেবল স্পেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর আন্তর্জাতিক প্রভাবও ছিল গুরুত্বপূর্ণ। স্পেনের ফ্রাঙ্কোর নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার মুসোলিনি জোটের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই যুদ্ধের ফলে ইংল্যান্ড, ফ্রান্স ও অন্যান্য দেশগুলির কূটনৈতিক পরাজয় ঘটে এবং অপরদিকে জার্মানি প্রবলভাবে লাভবান হয়। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে মুসোলিনি নন, এই যুদ্ধের দ্বারা প্রকৃত লাভ হয় হিটলারের। এই যুদ্ধে হিটলার তার বিমান বাহিনীর কার্যকারিতা ও অন্যান্য অস্ত্রের শক্তি পরীক্ষার সুযোগ পান। তাই স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। এই যুদ্ধ সর্বসমক্ষে অর্থাৎ সারা বিশ্বের সামনে জাতিসংঘের অসারতা, দুর্বলতা তুলে ধরে, কারণ জাতিসংঘ কোনো কার্যকরী নীতি বা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।